রাস্তাটা একেবারে আবেশ। ১৩ হাত অন্তত একখানা গর্ত। ঝংকাং ঝংকাং করে লাফাচ্ছে জিপটা। ঝাঁকনিতে সারা শরীরের স্প্রিং যেন ঢিলে হয়ে যাচ্ছে। ঠক করে মাথাটা সলিড লোহায় ঠুকে গেল একবার। ধাক্কা খেয়ে ফস করে ছিটকে বেরিয়ে এলো। উফ, মেয়েটার মরার জায়গা পেল না। কথাটা বেফাঁস বলে ফেলেই আর চোখে তাকালাম ম্যাডামের দিকে। ম্যাডামের মুখখানা দেখে শক্ত হয়ে উঠেছে। ম্যাডাম মানে সিনিয়র ইনভেস্টিগেটর অফিসার মিস সুবর্ণরেখা সেন। দিন ৭ হলো জয়েন করেছেন, ঠিক আর ওপরের পোস্টে, অর্থাৎ আমার ইমিডিয়েট বস। যেখানে সেখানে ইনি তদন্তে যাবেন আর আমাকে বংশবাদের মতো তার পেছন পেছন দৌড়তে হবে, সেই সব দিয়ে একটা লেডিজের আন্ডারে। আমি আসলে যাকে বলে একটু মেল শভিনিস্ট কোচের আছি। আগে বস ছিলেন ঘোষাল সাহেব, গুফো হরিওয়ালা খৈনিখোর, কিন্তু পুরুষ মানুষ হাজার হোক। তার জায়গায় হালকা পাতলায় বয়স্কার দিনরাত্রে হ্যাঁ ম্যাডাম জো ম্যাডাম করা ভারী হ্যাঁটা হ্যাঁটা লাগে আমার। তারপর ইনার টাইপটা আবার হান্টার ওয়ার্ডলি মার্কা। সেদিন আমায় কি ধাঁত নিয়ে না দিলে। আচ্ছা, আমি একটু ফ্র্যাঙ্কলি বলছি, ল্যাঙ্গুয়েজে একটু দোষ আছে আমার। মিজাজটা একটু চড়লেই ফটাফট কাঁচা নামিয়ে দিই। ঘোষাল সাহেব উৎসাহ দিতেন, বলতেন খিস্তি না জানলে ভালো পুলিশ হওয়া যায় না। ও বাবা, সেদিন লকআপে একটা পাতি মস্তানকে একটা ৫ অক্ষরে বলে ফেলেছি, সঙ্গে সঙ্গে এই মহিলা ফোঁস করে উঠলেন। গলাটা যেন একেবারে হিম ঠান্ডা। মায়েরি, সেই থেকে সালা টালা বললেও জিভ কাটে। কিন্তু এই রাত্রিরে 11:30টার সময় ঠোকর খেতে খেতে ডেড বডি দেখতে যাওয়ার জন্য স্পটে যেতে হলে মেজাজটা খারাপ হবে না তো আর কি। আজকাল ছেলে মেয়েগুলো হয়েছে তেমনি, পান থেকে চুন খসলো কি ব্যাস, বিমক্কা পাতিহারি গুটিয়ে ফেলেছে দুনিয়া থেকে। গলায় দড়ি, রেলে মাথা, পেস্টিসাইড খাওয়া, এইসব আবার ব্যাকডেটেড। এখন আবার নতুন ট্রেন্ড দেখছি, উঁচু থেকে লাফ দিয়ে পড়া, ১০-২০ তলা পর বাড়িও হয়ে যেতে দে। সুইসাইডের সুযোগও বাড়ছে দিন দিন। তবে হ্যাঁ, আমার এও মনে হয় আর ৫টা মেথডের চেয়ে এইটাই সুবিধা সব থেকে বেশি। গলায় ফাঁস লাগানোর হ্যাপা নেই, বীজ জোগাড় করার কোনো রিস্ক নেই, ট্রেন কখন আসবে তার জন্য হাঁপিতেশ নেই। তরতরিয়ে সিঁড়ি বেয়ে ওঠো, সরসরিয়ে হাওয়া কাটতে কাটতে নিচে নেমে এসো, ব্যাস, খেল খতম। এই মেথডটা চয়েস করে যারা, আমি বলবো তারা অন্যদের থেকে অনেক ইন্টেলিজেন্ট। গাড়ি এসে থামল। এই রাত্রিরেও ভিড় জমেছে মন্দ নয়। মেয়ে ছেলের লাশ, উৎসাহ আর কৌতূহল সুরসুরিয়ে উঠেছে লোকের। এখন কদিন জব্বর মুখরোচক আলোচনা চলবে। হর্ন একটু দার্শনিক হাসি টেনে বললাম, ওই শেষ সাজা সেজে নিয়েছে আর কি। বোধহয় মনোপুত হল না কথাটা। উত্তর দিলেন না। চারিপাশে ঝুঁকে আসা মুখগুলোতে চোখ বুলিয়ে নিয়ে উঁচু গলায় বললেন, আপনারা কেউ এই মেয়েটিকে চেনেন? মৃদু একটা গুঞ্জন উঠেই মিলিয়ে গেল। পাবলিক পুরো চুপ, একটু ঘাবড়ে গেছে সবাই। পুলিশের ১৮ ঘা কিনা কে জানে। এগিয়ে গিয়ে হুঙ্কার দিয়ে বলতে যাচ্ছিলাম যে মুখ না ঘুরলে কিন্তু সবকটাকেই থানায়। তবে মহিলা মাঝপথে আমাকে থামিয়ে দিলেন। হঠাৎ নিজের গলাটাকে কেমন যেন অদ্ভুত রকমের নরম করে বললেন, দেখুন, আপনাদের সবার সাহায্যেই কিন্তু ইনভেস্টিগেশন চালাতে হবে আমাদের। একটি মেয়ে এইভাবে মরে পড়ে থাকবে, আপনারা কেউ কিছু বলবেন না প্লিজ। যদি কারো কিছু জানা থাকে নির্ভয়ে বলুন। বলিহারি ট্যাকটিক্স। গরম দেখি আমি যা পারতাম না, নরম দিয়ে ১ সেকেন্ডেই করে ফেললেন শ্রীমতী। দুটো ইয়াং ছেলে ফস করে এগিয়ে এসে বলল, আমরা চিনি ম্যাডাম, এর নাম টিনা, প্রামডিপুর কাছে বাড়ি। আপনারা, আমাদের সব দোকান আছে, ওই যে ওইটা। আমার নাম সমীর কর্মকার, পাশেরটা এর হলো মকবুল শেখ। সবে চা বন্ধ করে বাড়ি গেছি, খবরটা পেলাম। দূরে এসে দেখি, আরে এই তো চিনামি। এর বাড়ি চেনেন? একটা খবর দিতে হবে। এবার একটা বুড়ো লোক ভিড়ের ভিতর থেকে বেরিয়ে এলো। আমার ভাইপো চিনি আঁকে, আমাদের ওদিকেই বাড়ি। তাকে পাঠিয়ে দিয়েছি বাইকে করে, বলেছি ওর মামা টামা কাউকে চাপিয়ে নিয়ে চলে আসতে। মামা কেন? এ কি মামার বাড়িতে থাকে? মানে থাকতো আগে? বাবা নেই যতদূর জানি। মিস্টার দাশগুপ্ত, আমি এদের সঙ্গে আরও ২-১টা কথা বলে নিই। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফ্ল্যাশ গান ঝিলিক দিয়ে উঠতে থাকে। ওদিক থেকে টুকরো টুকরো তত্ত্বতলাশও কানে আসছে। জিজ্ঞাসাবাদের যা ধরন, হাসি পাচ্ছে ব্যাপক। শ্রীমতী শার্লক রেখা ছোট নোটবুক বার করে আবার খসখস করে লেখা হচ্ছে, যেন কোনো মামুলি সুইসাইডেরই কেস নয়, একটা দুরন্ত ইন্টারন্যাশনাল ষড়যন্ত্রের জাল এক্ষুনি ভুঁইপুরে আবিষ্কার করে ফেলবেন। শব্দটিকেই সাপ ভাবছেন, আর সব ঝোপেই বাঘের গন্ধ। ভটভটিয়ে একটি বাইক এসে থামল। সামনের ছোকরাটি খবর দিতে গিয়েছিল। পেছনে পাজামা পাঞ্জাবি পরা মাঝবয়সী একজন ভদ্রলোক। গালে চাপ দাড়ি, মাথার সামনে চুল পাতলা, চাহনিটা উদ্ভ্রান্ত, আর মুখটা ব্লটিং পেপারের মতো সাদা। জানা গেল উনি মেয়ের মামা, বিনোদ বিহারী শাসমোর।
বাইকের পেছন থেকে নেমে এত লোকের ভিড় এবং পুলিশ দেখে ভদ্রলোক রীতিমতো থরথর করে কাঁপছিলেন। মুখ থেকে একটা শব্দও সরছিল না। ধরে ধরে ভিড় টেলে সামনে এগিয়ে নিয়ে গেলাম। চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠেই বন্ধ হয়ে গেল। দিদির সামনে গিয়ে কি বলবো বলে হাত পা ল্যাত পেতে আমার ঘাড়ের উপর এলিয়ে পড়লেন। আইডেন্টিফিকেশন তো হয়েই গেল, এবার পোস্টমর্টমে পাঠানোর পালা। ম্যাডাম বিচি ঘেটে জোনাক্য সঙ্গে নিলেন, সমীর, মকবুল ও দুজন ছোকরা। থানায় কি ব্যাপার? গেলেই জানতে পারবেন। টিনা বলে কাউকে চেনেন? টিনা আমার বান্ধবী, কালকেও কথা হয়েছে ফোনে। ও, শুধু ফোনে, সাক্ষাৎ হয়নি তাই না? গলায় একটু তরল ব্যঙ্গ মেশালাম, কিন্তু ফাইন ছাটা ধরতে পারল না। কাচুমাচু ভঙ্গিতে বলল, না আসলেই আমার একটু দেরি হয়ে গিয়েছিল। কথাটা শেষ করল না। হঠাৎ কি ভেবে এক ঝটকায় সোজা হয়ে তাকালো আমার দিকে। কি ব্যাপার বললেন না তো? হঠাৎ টিনার কথা? জিপে উঠুন, টিনার ডেড বডি পাওয়া গেছে কাল। একটা পা বাড়িয়েছিলেন, সেই অবস্থায় স্ট্যাচু হওয়ার ভঙ্গিমায় দাঁড়িয়ে পড়ল ছোকরা। তারপর পাগলের মতো কেমন একটা অদ্ভুত গলায় চিৎকার করে উঠল। দু হাতে আমার ইউনিফর্মটা খামচে ধরল, ঝাঁকাতে লাগলো বেপরোয়াভাবে। মিথ্যে কথা বলছেন লায়া, ফালতু বকছে সকালবেলা। খুব ঠান্ডা মাথায় হাত দুটোকে ছাড়ালাম, তারপর সপাটে এক থাপ্পড়। এইসব অ্যাক্টিং দেখে হাড় পেকে গেছে আমার এই লাইনে। থানায় চল, শালা খুনি, ন্যাকড়াবাজি হচ্ছে হারামজাদা। ওহ, কতদিন পর ফুল কোর্সে একটু গালাগালি দেওয়া হলো। খুলসা হলো গলার ভেতরটা। থাপ্পড়টা হয়তো মারতাম না, কিন্তু কাল রাত্রে থানায় বসে দোকানদারগুলো যা স্টেটমেন্ট দিল, তাতে মেজাজটা টক হয়ে গেছে। কেস হিস্ট্রি যা দাঁড়াচ্ছে, মার্ডারের গন্ধ পরিষ্কার। আর আমি কিনা গোড়া থেকেই কনফিডেন্টলি বলে আসছি ক্লিয়ার সুইসাইড। এখন নিজের থুতুই গিলতে হচ্ছে ওই মহিলার সামনে। এই ছোকরাই হচ্ছে খুনি, তবে সেজন্য অতটা রাগ হচ্ছে না। চোর ডাকাত খুনে গিটে হাতে করা পড়ে গেছে, কিন্তু যেই ভাবছি ব্যাটার জন্যই আমার প্রেস্টিজটা পাংচার হয়ে গেল, মনে হচ্ছে যেন আরও একটা চড়ক কষাই। হ্যাঁ, খুনি এই কোমল বিশ্বাসী। এই ছেলে আর ওই মেয়ের মধ্যে একটা অ্যাফেয়ার্স ছিল অনেক দিন ধরে। ওই বিল্ডিংয়ের দোতলায় ছেলেটা একটা ঘর বুক করেছিল, মাঝে মধ্যেই কাজের অচিলায় উপরে উঠে যেত। একই সময় বুঝে মেয়েটিও আসত। দুজনে 5-7 মিনিট পরে, কিছুক্ষণ পরে তাকেও নেমে আসতে দেখে সমীর, কিন্তু একা মেয়েটাকে আর নামতে দেখেনি কেউ। এবং আরও 2-1জনের বয়ন অনুসারে নিচে নামার সময় বার কয়েক ইতি তাকিয়ে অনেকটা যেন অপরাধের ভঙ্গিতে দ্রুত বেরিয়ে যায় কমল বিশ্বাস। পকেট থেকে মোবাইল বার করে কাউকে যেন ফোন করার চেষ্টাও করেছিল বারবার। এটাও চোখ এড়ায়নি অনেকজনের। মেয়ের মামা বিনোদ শাসমলকে আলাদাভাবে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি খুব ইম্পর্টেন্ট একটা তথ্য দিয়েছেন। তার বয়নও কমল বিশ্বাসের নামই উঠে আসছে। হ্যাঁ, তারা জানতেন এদের মেলামেশার কথা, তেমন আপত্তিও ছিল না তার বা তার দিদির। কিন্তু ইদানিং এদের দুজনের মধ্যে কোনো একটা গোলমাল চলছিল। কাল দুপুরবেলা টিনা মোবাইলে খুব ঝগড়া করছিল। বিনোদ এবং তার দিদি অর্থাৎ টিনার মা দুজনেই শুনতে পেয়েছেন। মনে হচ্ছিল কমলই ছিল উল্টো দিকে। অর্থাৎ এই কেসটি জলবৎ তরল হয়ে এসেছে। প্রেমিক প্রেমিকার মধ্যে বিরোধ, প্রেমিকাকে নিরিবিলিতে ডেকে এনে 5তলা থেকে একটি মসৃণ ধাক্কা এবং প্রেমিকের পলায়ন। কি নিয়ে বিরোধটা ঘটেছিল সেটাই শুধু জানতে বাকি, এবং সেটাও খুব অভিনব কিছু হবে না। খুব সম্ভবত পাতি একটা ট্রায়াঙ্গেল খুঁজে পাওয়া যেতে পারে। এবার কেসটা সলভ করে বিস্তর হাততালি করবেন অগ্নিকন্যা। কোনো একটা ফ্যামিলি সোর্স থেকেও টাকাটা আমাকে দিতে চাইছিল। কত টাকা? আমার দরকার সব মিলিয়ে 8-9 লাখ টাকা মতো। পুরোটাই টিনা দিতে চেয়েছিল। হ্যাঁ, এত টাকা ঠিক কোন সোর্স থেকে পেতে পারে টিনা? কোনো ধারণা আছে আপনার? ও একটু চাপা টাইপের ছিল, সব খুলে বলতো না। তবে যতদূর জানি ওর বাবা মারা যাবার সময় তার সমস্ত সম্পত্তি উইল করে ওকে দিয়ে যান। 18 বছর বয়স হলে ওর হাতে আসবে, এই কন্ডিশনে। টিনার 18 কমপ্লিট হয়েছে কবে? 1 সপ্তাহ আগে। এই অবধি পৌঁছে কমল বিশ্বাস মুখে হাত চাপা দিয়ে টেবিলের উপর উপুড় হয়ে পড়ল। এতক্ষণে মিস সুবর্ণরেখার ইন্টারোগেশনের ভঙ্গি থেকে কাঁটা চিরবির করে উঠছিল আমার। এটাই কি পদ্ধতি খুনি আসামিকে প্রশ্ন করার? যেন রোজগিরি গিন্নির ইন্টারভিউ কিংবা রান্না শেখানোর ক্লাস। এক ধমকে প্যান্ট ভিজিয়ে ফেলবে এমন গলা বার করতে হবে। মাঝে মধ্যেই বাঘের থাবায় চেপে ধরতে হবে টুটিখানা, তবে কিনা পুলিশে জেরা। হতছাড়া ছেলেটার কান্নাকাটি করার পালা শুরু করতে আর বসে থাকা গেল না। বাজ খাই গলায় গর্জে উঠলাম, হেই ঢং রাখ, ওঠ, উঠে বস রাস্কেল।
প্রহরী অ্যাসিস্ট করছি বলে কোথায় প্রসন্ন হবেন, তোর বদলে ম্যাডাম গাশি শিরে হিম চাউনিতে তাকালেন আমার দিকে। প্লিজ হোল্ড ইউর টেম্পার, দেখছেন তো আপসেট হয়ে পড়েছে ভদ্রলোক। ভদ্রলোক ম্যাডাম, খুনি, শয়তান একটা। দ্যাট ইজ ইয়েট টু বি প্রুভড স্যার। মহিলার গলায় বেশ একটা ব্যাঙের খোঁচা টের পেলাম। স্টিকিং প্লাস্টারের মতো হাসিটাকে যেন আটকে রেখেছেন ঠোঁটে। তবুও আমিও ছাড়ার পাত্র নই। গলাটাকে অমিতাভ বচ্চনের মতো ব্যারিংটোন করার চেষ্টা করে বললাম, সার্কামস্টান্সিয়াল এভিডেন্স তো যথেষ্টই রয়েছে। বিল্ডিংয়ে চলে আসতে ওই টাকা পয়সার ব্যাপারে ফাইনাল ডিসিশন কালে নিতে চাইছিল, সেটা নিয়ে একটু তর্কাতর্কি হয়। তার উপর আমি বলেছিলাম 5:30টায় হয়তো আমি পৌঁছাতে পারবো না, 10-15 মিনিট মতো লেট হবে। ইন্ডিয়া পাকিস্তান ওয়ানডেটা পুরো দেখে তবে যাব। তাতেই ও একেবারে ফায়ার হয়ে ওঠে। কেন? আসলে ও ভীষণ পাংচুয়ালিটি মেনটেন করতে চাইতো। একটু ম্যানিয়াগ্রস্ত মতন লাগতো অনেক সময়। অনেকবার এমন হয়েছে জাস্ট 2-3 মিনিট দেরি হয়েছে আমার, ও চলে গিয়েছে সেখান থেকে। বলতো ওর ঘড়ি একদম সেকেন্ডের ভগ্নাংশের মাপে ঠিক করা থাকে, এবং সেটাও ভীষণ জেদির মতো করে ফলো করত। তারপর বলুন, আমি যত বলি তুমি ওটা 5:45 করো অন্তত আজকের জন্য, ও কিছুতেই শোনে না। আমিও একটু রেগে মেগে তখন বলি যে বেশ, আজকে আমি খেলা দেখবই না। সত্যিই দেখলেন না? না না, টিনা তার 10 মিনিটের মাথায় আমার মোবাইলে একটা SMS পাঠায়, 5:45তেই টাইমটা ফিক্সড করে। আমার অবশ্য পৌঁছাতে আরও 3 মিনিট মতো লেট হয়েছিল, আর তাই ভেবেছিলাম রাগ করে চলে গিয়েছে হয়তো। তখন কি জানি যে ও বরাবরের মতো আবার নিজের বাঁ হাতে মুখ চাপা দিল ছোকরা, একদম বেরি অ্যাক্টিং। তবে আমি কিন্তু স্পিটি নট। সুবর্ণরেখাকেও দেখলাম এবার আর সান্ত্বনা দিতে গেলেন না, বরং একটু অন্যমনস্ক, ভুরে দুটো কুচকে কিছু একটা যেন ভাবছেন। আচ্ছা, টিনাই দ্বিতীয়বার সময় দেওয়ার সময় SMS করলো কেন? আমিও অবাক হয়েছিলাম। ও বড় একটা SMS করতো না, বলতো বোতাম টিপতে টিপতে হাত নাকি ব্যথা হয়ে যায়। তবে ও একটু খামখেয়ালি ছিল, ওর নতিগতি কখন যে কি হতো। টেবিলের ওপর একটু ঝুঁকে এলেন সুবর্ণরেখা। SMSটা ডিলিট করে ফেলেননি নিশ্চয়? না, কোনোদিনও বুঝবো না, ওটা ওর শেষ মেসেজ। আপাতত এই অবধি থাক মিস্টার দাশগুপ্ত, আপনি ওকে কাইন্ডলি একটু বাড়িতে পৌঁছে দিন, আর ওর মোবাইলটা নিয়ে আসুন বাড়ি থেকে। এতটা অবাক লাগলো যে নীরব থাকার সংকল্পটা ভুলে গিয়ে বলেই ফেললাম, ছেড়ে দিচ্ছেন? আটকে রাখার মতো সলিড গ্রাউন্ড পেলেই আবার নিয়ে আসতে কতক্ষণ? তবে আমি মনে করি উনি কোথাও পালাবেন না, কারণ সেক্ষেত্রে ওর পজিশনটা আরও খারাপ হয়ে দাঁড়াবে। কি কমলবাবু, ঠিক না? পোস্টমর্টেম রিপোর্টে কিন্তু কমল বিশ্বাসের পজিশনটা আরও লেজে বড়ে হয়ে উঠতে দেখা গেল। রিপোর্ট বলছে মৃত্যুর আগে টিনাকে শ্বাসরোধ করা হয়েছিল, সম্ভবত পড়ার সময় চেঁচাতে পারে, এই সম্ভাবনা এড়ানোর জন্য। এবং গলার হাতে যে ছাপটি পাওয়া গেছে সেটি বাঁ হাত। ফিঙ্গারপ্রিন্ট অবশ্য মেলেনি, দস্তানা পড়া ছিল বলেই অনুমান। কমল বিশ্বাস যে ন্যাটা সেটা সেদিন থানায় বসেই তার হাতের গতিবিধি দেখে বুঝতে পেরেছিলাম। ম্যাডামও লক্ষ্য করেছেন। টেবিলের উপর আঙুল দিয়ে আঁকি বুঁকি কাটছিলেন শ্রীমতী, বেশ অস্থির দেখাচ্ছিল তাকে। আমি চুপচাপ তার সামনে বসে আছি। হঠাৎ যেন স্বাগত ভঙ্গিতেই বলে উঠলেন, এই ছেলে যদি সত্যি খুনি হয় তবে আমি আজ পর্যন্ত ম্যানচিংয়ের কিচ্ছু শিখিনি, বুঝলেন? মনে মনে বললাম, পথে এসো মহারানী, স্বীকার করো যে ভুল তোমারও হয়। মুখ খুলে বলতে যাচ্ছিলাম যে এবার তাহলে অ্যারেস্ট করে আনি, কিন্তু চুপ করে গেলাম। চোখ বুজে দুই ভুরুর মাঝখানে তর্জনীটা রেখে পুরো 2 মিনিট ধ্যানস্থের মতো বসে রইলেন শ্রীমতীর সুবর্ণরেখা। চোখ যখন খুললেন দেখে চাউনিটা পুরো পাল্টে গেছে। কি যেন একটা খুঁজে পাওয়ার উত্তেজনা চিকচিক করছে তার চোখে। গোটা মুখটাই যেন তীক্ষ্ণ হয়ে উঠেছে হঠাৎ। লাফিয়ে উঠে আলমারির চাবিটা খুললেন, একটু ঘেঁটে বার করে নিয়ে এলেন একটা ছোট্ট বাক্স, টিনার মোবাইল, যেটা আমি পেয়েছিলাম। আর সেদিনকার পরার রিস্ট ওয়াচটাও বার করে আনলেন বাক্স থেকে। ঘড়িটা খুব যত্নে এবং সাবধানে মেলে রাখলেন টেবিলের উপর। দামি কোম্পানির ঘড়ি, বন্ধ হয়ে আছে। ছোট কাঁটাটা 5 আর 6-এর মাঝামাঝি, বড় কাঁটাটা ঠিক 7 ছুঁয়েছে, আর সেকেন্ডের কাঁটাটা 1টার কাছাকাছি স্থির, অর্থাৎ 5:35। সুবর্ণরেখা প্রায় ফিসফিসিয়ে বললেন, কি জানতে হবে ঠিক কখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা শেষ হয়েছিল সেদিন, আর তারপর? আচ্ছা, আগে প্রথমটাই হোক। ফোনের দিকে এগোলেন সুবর্ণরেখা। না, একটা সুতো বার করেছেন ঠিক, ব্রেইন আছে এটা মানতেই হবে।
নার্সিংহোমের কেবিনে ঢোকার আগে একজন ডাক্তার বেরিয়ে এলেন। বললেন, বেশি এক্সাইটমেন্ট হলে ক্ষতি হবে কিন্তু। সুবর্ণরেখা হাসলেন। হাসিটা অনেকভাবে ব্যবহার করতে জানেন মহিলা। এখন যে স্মার্ট হাসিটা প্রেজেন্ট করলেন তার মানে দাঁড়ায়, ডোন্ট ওয়ারি, আই নো মাই বিজনেস। মেয়ের মৃত্যুর খবরটা পেয়ে একটা অ্যাট্যাক হয়ে গেছে তপতি মিত্রের। হার্ট উইক অনেক দিন থেকে। আচমকা ধাক্কাটা সামলাতে পারেননি তিনি। প্রায় এক সপ্তাহ অর্ধ অচৈতন্য ছিলেন। আজই সবে ডাক্তারেরা অনুমতি দিয়েছে যে খুব সংক্ষিপ্ত একটা জিজ্ঞাসাবাদ সেরে নেওয়াই যেতে পারে। বিছানায় মিশে আছেন শীর্ণকায়া মহিলা, চোখের কোণে গভীর কালি, মুখের রেখায় অসীম হতাশা। জীবিত থাকার কোনো অর্থ খুঁজে না পেলে মানুষ বোধহয় এরকমই হয়ে যায়। খুব ক্ষীণ স্বরে বললেন, আমি কিন্তু বিশ্বাস করি না কমলে কাজ করতে পারে। একটু চুপ করে থেকে মৃদু গলায় সুবর্ণরেখা বললেন, আমিও করি না, কিন্তু তাহলে অন্য কি করতে পারে সে ব্যাপারে যদি একটু অনুমান করেন। মহিলার মুখের পেশিগুলো এই অবস্থাতেও যেন একটু কঠিন হয়ে উঠল। গলার আওয়াজে একটা পরিবর্তন এলো। একই সঙ্গে দুঃখ, ক্ষোভ ও ঘৃণা মিশিয়ে দাঁড়ালে যা হয়, অনেকটা সেই রকম। আমার মেয়ের কোনো শত্রু ছিল না, শুধু একজন ছাড়া, ওর এক ক্লাসমেট রেহানা। ওকে অনেকবার বলেছে, তোর মৃত্যু দেখে ছাড়ব, শেষ করে ফেলবো তোকে। আমি আপনাকে বলছি অফিসার, ওই শয়তান মেয়েটা ছাড়া এই কাজ আর কারণ নয়। বেশিরভাগ এখন দেখছি মেয়েরাও কম যায় না। সত্যি সত্যি যদি এই রেহানা মেয়েটা টিনার পেছন পেছন গিয়ে তাকে ধাক্কা মারে। হঠাৎ আমার মাথায় একটা চিরুক দিয়ে উঠল। প্রায় লাফিয়ে উঠে বলতে যাচ্ছিলাম, ম্যাডাম, ওই সমীর বলে ছেলেটা কিন্তু বলেছিল যে টিনার উঠে যাওয়ার পরেই একজন। সুবর্ণরেখা ঝটিতে থামিয়ে দিলেন মাঝপথে। আচ্ছা আচ্ছা, ওটা আমরা ভালো করে খতিয়ে দেখব, কিন্তু মিসেস মিত্র, আমার আরও দু একটা ছোট প্রশ্ন ছিল। বলুন, টিনার বাবা মারা গেছেন কতদিন হলো? 7 বছর। ন্যাচারাল ডেথ? না, স্লিপিং পিল খেয়ে। বাই দ্য ওয়ে, বিনোদবাবু বিয়ে থা করেননি? না, আর করবেও না বলেছে। বয়সও তো হলো 40-এর উপর। উনি কি করেন, মানে প্রফেশন? বাস স্ট্যান্ডের কাছে ওর দোকান, লন্ড্রি, স্ট্যান্ডার্ড ডায়ার্স অ্যান্ড ক্লিনার্স নাম। শেষ প্রশ্ন, গত সপ্তাহে টিনা 18 পড়েছিল। ওর বাবার রেখে যাওয়া সমস্ত টাকা পয়সা ওর অ্যাকাউন্টে জমা পড়ে গেছে ইতিমধ্যেই। ব্যাংক থেকে জেনেছি আমরা। অ্যামাউন্টটা আপনি জানেন কি? জানি, 13.5 লক্ষ টাকা। টিনা অ্যাকাউন্টে আমার নামটাও ইনক্লুড করতে চেয়েছিল, আমি রাজি হইনি। সেই মানুষটা যখন আমাকে বাদই দিয়েছেন, ও টাকার সঙ্গে আমি সংস্রাপ রাখতে পারি না। কিন্তু এখন তো নিয়ারেস্ট কিন হিসাবে আপনি ও টাকা আমি উনি উইলে কি কন্ডিশন দিয়েছেন জানেন? যদি 18 পৌঁছানোর আগে টিনার ভালো মন্দ কিছু হয়, ও টাকা ভারত সেবাশ্রম সংঘে চলে যাবে। এতখানি বিতৃষ্ণা ছিল তার আমার উপর। ও টাকা আমি ভারত সেবাশ্রমেই দিয়ে দেব। মেয়েই চলে গেল, টাকা নিয়ে আমি কি করব? আবার একবার তার মাথায় হাত বুলিয়ে শান্ত করে দরজার দিকে এগোলেন সুবর্ণরেখা। এই তপতি মিত্রের অবস্থাটা দেখে আমার খুবই দুঃখ হচ্ছিল। স্বামী ওইভাবে উনিও টের পান সিক্স সেন্স দিয়ে। আগের মতো অতটা তেরচাভাবে বা ঠান্ডা গলায় কথা বলেন না দেখি। মাঝে মধ্যে হাসেনটাও। আজকাল চুপি চুপি বলছি, হাসিটা কিন্তু ভারী চকমকে আর ইমপ্রেসিভ। আরে না না, এর মধ্যে অন্য কোনো মিনিং নেই। আমি সবসময় মনে রেখে চলি যে শি ইজ মাই বস। যথেষ্ট বিনয়ও বজায় রাখি। এই যেমন খুব মোলায়াম গলায় বললাম, ম্যাডাম, একটা কথা বলবো। চোখ মেললেন জিজ্ঞাসু দৃষ্টি। একটু গলা খাকারি দিয়ে বলি, এই রেহানা মেয়েটাকে কি একটু কালচার করে দেখতে হচ্ছে? সেই যে বোরকা পরা মহিলার কথা শোনা গিয়েছিল আর এই যে ইনফরমেশন আজ পাওয়া যাচ্ছে, এই দুটো তো লিঙ্কড হতে পারে। তাহলে কমল বিশ্বাসের কেসটা? কমল যে ক্রিকেট ম্যাচটার কথা বলেছে, খবর নিয়ে দেখেছি সেটা শেষ হয়েছিল 5:40-এ। সত্যি যদিও ম্যাচটা পুরো দেখে তবে বেরিয়ে থাকে, তাহলে ও ইনোসেন্ট, কারণ খুনের সময়টা আমরা জেনেছি 5:45। কিন্তু যদি ম্যাচ শেষ হওয়ার আগেই বেরিয়ে গিয়ে, কমলের মোটিভটা নিয়েও আমার ধন্দ লাগছে টিনা। অতগুলো টাকা ওকে দিতে চাইছিল, সেটা রিফিউজ করে কমল ওকে খুন করতে যাবে কেন? রেহানার কিন্তু মোটিভ ছিল,
জেলাসি? সেটা মেয়েটার মুখোমুখি না হয়ে কথা না বলে ডিসাইড করা যাবে না। আপাতত সমস্ত পসিবিলিটি ওপেন রাখা যায়। কোনো প্রিকনভিকশন নিয়ে এগোনো ঠিক নয়। শুধু এটুকু বুঝতে পারছি কেসটি সরল সিধে নয়, প্লট থেকে নেই। এ একজন মানুষকে দেখলেই মনে হয়, ইস, এত সামান্য চোখের পাতা না ফেলে স্ট্রেট তাকালো। বিছানায় ভাইরাল ফিভার, ডাক্তারের প্রেসক্রিপশন চাইলে দেখাতে পারি। বসে আছি রেহানাদের বৈঠকখানায়। রেহানার বাবা শেখ আবিদ আলী অতি সজ্জন ভদ্রলোক, চমৎকার শরবত খাইয়েছেন। মেয়েকে ভেতর থেকে ডেকে পাঠানোর আগে বারবার আমাদের বুঝিয়েছেন যে তার মেয়ে একটু মেজাজি, কিন্তু এই কাজ তার পক্ষে অসম্ভব। এখনও প্রত্যেক কথাতেই মেয়েকে ঢেকে ঢুকিয়ে শান্ত করে রাখার চেষ্টা করছেন, কিন্তু মেয়ে যে জ্বলন্ত আগুনের শিখা লকলকিয়ে উঠছে দেখেই। আপনি টিনাকে খুন করবার হুমকি দিয়েছিলেন। আমি একটু এদিক ওদিক ঘুরে থানায় যাব, দু একটা জায়গায় খোঁজ নেওয়ার আছে। আপনি এক কাজ করুন, তপতি মিত্র কাল বাড়ি ফিরেছেন, বিনোদবাবুও বাড়িতে আছেন এখন নিশ্চয়ই, একবার ওদের দেখে আসুন। আর হ্যাঁ, একটা ভাইটাল কথা মাথায় রাখবেন, এই যে বোরখা পরা মহিলার কথা শোনা গেছে, এই ব্যাপারে একটিও শব্দ উচ্চারণ করবেন না। সেদিন নার্সিংহোমে তো বলেই ফেলছিলেন প্রায়, থামিয়ে না দিলে কেলেঙ্কারি হয়ে যেত। মনে রাখবেন, বোরখার বউ নয়। সন্ধ্যা থেকেই লোডশেডিং আজকে। টেবিলের ওপরে বসানো মোমবাতির মৃদু আলোটায় ঘরটার মধ্যে অদ্ভুত একটা রহস্যময় পরিবেশ ঘনে উঠেছে যেন। আমার তো মাঝে মধ্যেই রোমাঞ্চ হচ্ছে রীতিমতো। এরকম আলো আধারিতাই বুঝি জটিল রহস্যের জাল খোলার জন্য একদম আইডিয়াল সেটিং। টেবিলের একপাশে বসে থাকা সুবর্ণরেখার মুখখান অবশ্য দেখেছি, আশ্চর্য রকমের প্রশান্তিতে ভরপুর, সামান্য টেনশনও নেই যেন। কিন্তু ওপাশে যারা কুটিয়ে ওয়াচ করলাম, এই একজনের ভাব একরকম, বেশ ইন্টারেস্টিং স্টাডি মেটেরিয়াল। দুসারির চেয়ার পাতা হয়েছে টেবিলের ওপাশটায়। প্রথম সারিতে কমল বিশ্বাস, তপতি মিত্র এবং রেহানা সুলতানা। দ্বিতীয় সারিতে বসে আছেন এদের সঙ্গে করে নিয়ে এসেছেন যারা থানায়, কমলের বাবা নারায়ণ বিশ্বাস, টিনার বাবা বিনোদবাবু এবং রেহানার বাবা আলী সাহেব। এদেরও পিছনে দুটো টুলে বসে আছেন দুজন। একজনকে আমি ঠিক চিনি না, সুবর্ণরেখারই পরিচিত হবে কেউ, আর অন্যজন না, আজ এদের সকলকেই বিশেষভাবে ডেকে আনা হয়েছে। এই কনফারেন্স পদ্ধতিটা মাঝে মধ্যে খুব কাজ দেয়। ফেলুদার ফেভারিট স্টাইল, জানেন তো। ম্যাডাম হাসতে হাসতে বলেছিলেন, সকলকে নিয়ে একসঙ্গে বসে নাকি পারস্পরিক বক্তব্যগুলোর মধ্যে ঠোকাঠুকি লেগে মিথ্যের খোরস ভেঙে সত্যি শ্বাসটুকু বেরিয়ে আসে সহজেই। আমি অবশ্য ব্যাপারটার মধ্যে যে সাসপেন্সের শিহরণই আছে সেইটুকুই এনজয় করছি আপাতত। এইটুকু বুঝতে পারছি শুধু, সুবর্ণরেখার একটা পুরো পরিষ্কার প্ল্যানিং আছে এই পুরো প্রোগ্রামটার ব্যাপারে। কিন্তু মহিলার মন্ত্রগুপ্তির ক্ষমতাটাও অসাধারণ। আমি হাজার হোক ওনার অ্যাসিস্ট্যান্ট তো বটেই, কিন্তু নিপুণভাবে আমাকে অব্দিও অন্ধকারে রেখেছেন। না, এর জন্য অবশ্য আমি অফেন্স নিচ্ছি না, শি নোজ হার বিজনেস। সুবর্ণরেখা উঠে দাঁড়ালেন, দীর্ঘ ছায়া পড়ল পিছনের দেওয়ালে। আজ আমরা জানার চেষ্টা করব ঠিক কিভাবে মৃত্যু হয়েছিল টিনার। প্রথমেই তপতী দেবীর কাছে আমি মাফ চাইছি অসুস্থ শরীরে এখানে টেনে আনার জন্য। এ ধরনের পরিস্থিতিগুলোতে মানসিক উত্তেজনাও তৈরি হয়, যা হার্ট পেশেন্টের পক্ষে হার্মফুল। আমি জানি, তাই আমি আমার বন্ধু ডাক্তার অনিমেষ চক্রবর্তীকে এখানে আনিয়ে রেখেছি ব্যক্তিগত অনুরোধে। ও একজন অভিজ্ঞ থেকে বেরিয়েছে, এতে কারো দ্বিমত নেই। দ্যাট প্রুভস হিজ ইনোসেন্স। কমল এতক্ষণে মুখ তুলল, কৃতজ্ঞ দৃষ্টি। সুবর্ণরেখা মৃদু হাসলেন। মিসেস মিত্রের বয়ান থেকে জানতে পারি, রেহানা টিনাকে শেষ করে দেবে বলেছিল, ট্রায়াঙ্গেল লাভের ঘটনা। এবং আমাদের এক সাক্ষীর স্টেটমেন্ট অনুযায়ী ঠিক খুনের সময়টিতেই এক মুসলিম মহিলা সিঁড়ি দিয়ে উপরে ওঠেন এবং কিছুক্ষণ পরে নেমে আসে। এই দুই বয়ান একসঙ্গে রাখলে রেহানার উপর স্বাভাবিকভাবেই সন্দেহ পড়ে। কিন্তু রেহানাকে চাক্ষুষ দেখা মাত্র আমার সে সন্দেহ উবে গিয়েছিল। কেন উবে গিয়েছিল কেন? তার কারণ, সেদিন যে মহিলাকে আমাদের সাক্ষী দেখেছে তার সর্বাঙ্গ ঢাকা থাকলেও তার হাইটটা লুকানোর মতো নয়। মেয়েদের হাইটের বিচারে তিনি যথেষ্ট দীর্ঘাঙ্গী। সমীরবাবু, রেহানের হাইটের সঙ্গে তার হাইট মেলে কি? সমীর কর্মকার উঠে দাঁড়াল। না ম্যাডাম, অন্তত 10-12 ইঞ্চির তফাৎ। এই হিসেব অনুযায়ী রেহানাও লিস্ট থেকে বাদ পড়ে যায়। তখন আমি ফোকাসটা চেঞ্জ করি। টিনার হত্যের পিছনে ট্রায়াঙ্গেল লাভের বদলে অন্য কোনো মোটিভ কি থাকতে পারে না? অন্য মোটিভও আছে, এবং সেটা যথেষ্ট জোরালো।
টিনার বাবার রেখে যাওয়া 8.5 লক্ষ টাকা মাত্র কয়েকদিন আগে তার হাতে এসেছিল। বাবা মার হাতে সন্তানের হত্যার নজির ইতিহাস ঘাঁটলে আচমকা উঠে দাঁড়ালেন বিনোদ শাসমল। অফিসার, আপনি কি পাগল হয়ে গেছেন? একজন হার্ট পেশেন্ট, তারপর বিলিভিং মাদার, তার সম্বন্ধে আপনি বিলিভিং মাদার? আপনার ইংরেজি ভাষায় বেশ দখল আছে, তাই না মিস্টার শাসমল? লোকে বলে নারানাং মাতুলোক্রামা, কিন্তু আপনার ভাগ্নি টিনা শুনেছি বেদম কাঁচা ছিল ওই সাবজেক্টে। হ্যাঁ, কিন্তু হঠাৎ এসব কথা আবার? হঠাৎ নয়, খুবই প্রাসঙ্গিক কথা এগুলো মিস্টার শাসমল। খুন হওয়ার দিন দুপুরে কমলের সঙ্গে মোবাইলে তর্কাতর্কির মিনিট 10 পরেই টিনার মোবাইল থেকে একটা SMS যায় কমলের মোবাইলে। সেদিন থেকেই একটু সন্দেহ হচ্ছিল আমার, কারণ টিনা SMS করতে পছন্দ করত না। তাছাড়া একটু আগেই তো কথা বলেছে সে। কমলের মোবাইলে সেভ করে রাখা মেসেজটা দেখে আমি নিঃসন্দেহ হই, ইংরেজিতে 30 পাওয়া কোনো ব্যক্তি ওই ইংরেজি ফ্রেম করতেই পারবে না। অর্থাৎ টিনার মোবাইল থেকে ওই SMS গিয়েছিল, কিন্তু পাঠিয়েছিল অন্য লোক। কি বলতে চাইছেন আপনি? সেটা আপনি ইতিমধ্যেই চমৎকারভাবে বুঝে গেছেন। টিনার সাময়িক অনুপস্থিতিতে ওই SMSটি পাঠিয়েছেন হয় টিনার মা, নয়তো আপনি। এবং আজ সর্বপ্রথমেই আমি যাচাই করে দেখে নিয়েছি তপতী দেবী মোবাইল ব্যবহার করতে জানেন না। অতএব রইল বাকি এক। হামকা টিনার লাভারকে মেসেজ পাঠাবো কেন? আমার কি মাথা খারাপ হয়েছিল ওই 10 মিনিটের মধ্যে? 10 মিনিট নয়, আর 4 বছর ধরে আপনার মাথাটা খারাপ হয়ে গেছে। লোভ, কয়েক লক্ষ টাকার লোভ আপনাকে উন্মাদ করে রেখেছিল। না হলে এত ঠান্ডা মাথায় প্ল্যান করে নিজের দিদির একমাত্র সন্তানকে। অদ্ভুত একটা শব্দ করে তপত মিত্র ছটফটিয়ে উঠলেন। ডাক্তার অনিমেষ রেডি ছিলেন, ছোট্ট একটা ট্যাবলেট পরে দিলেন জিভের তলায়। দেখছেন আপনাদের পাগলামির ফলে আমার দিদি অসুস্থ হয়ে পড়েছেন। আমরা এক্ষুনি চলে যাব এখান থেকে। আপনাদের পাশ থাকার আগ্রহ নেই আমার। সিট ডাউন অ্যান্ড ডোন্ট মুভ। চাইলেই কি যাওয়া যায় মিস্টার শাসমল? আগে যে গল্পটা পুরো শুনতে হবে। কি গ্রাউন্ড আছে আপনার আমাকে ইনক্রিমিনেট করার? শুনুনই না পুরোটা, তারপর নিজেই ঠিক করবেন। এ গল্পের শুরু টিনার বাবাকে দিয়ে। ভদ্রলোক কোনো এক তীব্র অভিমানে সুইসাইড করেন, সমস্ত টাকা পয়সা মেয়ের নামে উইল করে দিয়ে, পাছে টাকা অন্য কেউ হাতিয়ে নেয়। সন্দেহটা অবশ্য তপতী দেবীকেই করেছিলেন। ভদ্রলোক উইলের শর্ত দিয়ে যান, 18 বছরে পৌঁছনোর আগে যদি টিনার মৃত্যু হয়, টাকা চলে যাবে ভারত সেবাশ্রমে। টিনা অবশ্য নির্বিবাদেই 18 পৌঁছল, কিন্তু সে বা তার মা জানত না এই টাকার উপর রাহুর দৃষ্টি পড়েছে। দীর্ঘদিন ধরে বিনোদবাবু এই টাকাটাকে টার্গেট করে আছেন। তার মতো ছিল ভাগ্নির হাতে টাকা এসে পড়ার পর ভুলিয়ে ভালিয়ে আস্তে আস্তে সেটা গ্রাস করবেন। কিন্তু খেয়ালি টিনা হঠাৎই ঠিক করে পুরো টাকাটা সে তার প্রেমিককে দিয়ে দেবে। আচমকা প্ল্যান বেচতে যাওয়ার উপক্রমে বিনোদবাবু মরিয়া হয়ে উঠলেন। ঠিক করলেন আপাতত টিনাকে সরিয়ে দিয়ে টাকা বিহাত হওয়াটা রুখবেন। হার্ট পেশেন্ট দিদির ব্যবস্থা পরে ভেবে দেখলেও চলবে। এবং চমৎকার সুযোগও মিলে গেল। শুনতে পেলেন মোবাইলে তর্কাতর্কি চলছে। টিনা বলছি 5:30টার পর 1 মিনিটও সে অপেক্ষা করবে না, চলে আর। যে ছদ্মবেশ পরে টিনার 2 মিনিট পরেই আপনি বিল্ডিংয়ের ওপরে উঠে যান এবং অতর্কিতে তার শ্বাসরোধ করে নিঃশব্দে পেছন দিকের পরিত্যক্ত ঝোপঝাড় জঙ্গলে ফেলে দেন। বাঁ হাতের ব্যবহারও পরিকল্পনা মাফিকই করেছেন, যাতে কমল ফেঁসে যায়। আপনি জানতেন আপনার ভাগ্নির প্রেমিকটি ন্যাটা, আর ছদ্মবেশের পোশাকটির জন্যও আপনাকে খুব একটা মাথার ঘাম ফেলতে হয়নি। আপনার লন্ড্রিতে ওরকম বিস্তর জিনিস কাচতে দেয় লোকে। তাহা মিথ্যে কথা, আজ পর্যন্ত একটা বোরখাও কাচতে দেয়নি কেউ আমার লন্ড্রিতে। কথাটা বলে ফেলেই কেমন যেন হকচকিয়ে গেলেন ভদ্রলোক। সুবর্ণরেখা স্থির তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে, ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি, যুদ্ধজয়ের ভঙ্গি যেন। তাহলে ভুলটা শুধরেই দিলেন বিনোদবাবু। এবার তবে বোরখাটা কোন দোকান থেকে কিনেছিলেন সেটাও আপনিই বলুন। দাঁতে দাঁত চেপে সম্ভবত নিজের বুদ্ধিকেই একবার তীখাঘাত দিলেন বিনাল শাসমল। তারপর ট্রেনারের চাবুকের সামনে বশীভূত বাঘের মতো মাথাটা নিচু হয়ে গেল, মুখ ঢাকলেন 2 হাতে। খেলাটা ততক্ষণে ধরে ফেলেছি আমি, বহু পুরনো সেই সাইকোলজিক্যাল ট্রিক। কিন্তু তুখো শয়তানও চকিতে ফেসে যায় এই ছোট্ট চালে। অপরাধের গল্পটা শোনাতে শোনাতেই ইচ্ছে করে 2-1টা ভুল ডিটেলস বলে দেন গোয়েন্দা। অপরাধী প্রতিবাদ করে ভুল ধরিয়ে দিতে চায় এবং সে সেখানেই ধরা পড়ে যায়।
ব্যাপারটা এই দিকে টেনে আনবেন বলেই শ্রীমতী সুবর্ণরেখা এতক্ষণের মধ্যে একবারও বোরকা শব্দটি উচ্চারণ করেননি। ছদ্মবেশ, পোশাক এই টার্মটাই ব্যবহার করেছেন খুব সযত্নে। পোশাকটা যে বোরকাই হবে সেটা বিমল শাসমালের তো জানার কথা নয়, যদি সে দোষী না হতো। আমাদের কাজটা সহজ করে দিলেন বলে ধন্যবাদ মিস্টার শাসমল। অ্যাকচুয়ালি দুটো পয়েন্টে আপনি ফেঁসেছেন। প্রথমটা আপনার নিজের ভুল, এসএমএসটাতে চস্ত নিখুঁত ইংরেজি ব্যবহার করা, আর অন্যটা দৈবকৃত। বিনের হাতঘড়িটা যে পড়ার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে গিয়েছিল, তাতেই কমল বিশ্বাস আলটিমেটলি সন্দেহমুক্ত হয়ে যেতে পেরেছে। এই ঘড়ি বন্ধ হয়ে যাওয়া ব্যাপারটা নিহাতি নিয়তি নির্দিষ্ট। একে আপনি ভগবানের মারও বলতে পারেন। পাপকর্মের শাস্তি টাস্তি তিনিই দিয়ে থাকেন বলে শোনা যায় কিনা। একটু থেমে হাসলেন ম্যাডাম। আমি অবশ্য ভগবান ঠগবান নিয়ে তেমন মাথা ঘামাই না। আসলে এগুলো এক একটা কোইন্সিডেন্স। অপরাধের দুনিয়ায় এরকম কোইন্সিডেন্সগুলো কেন কি জানি অপরাধের এগেনস্টই যায় বেশিরভাগ। বলতে বলতে হঠাৎই কারেন্ট চলে এলো। এতক্ষণে যা বলার তো সে বলে ফেলেছে। অস্পষ্ট আধার আড়ি কেটে গিয়ে উজ্জ্বলতায় ভরে গেল সারা ঘর। আমি ভাবছিলাম রহস্য উদ্ঘাটনের মুহূর্তে এই যে দিনের আলোয় ফিরে আসা, এটাও একটা আশ্চর্য কোইন্সিডেন্স নয় তো? শ্রীমতী সুবর্ণরেখা সেন, সিনিয়র ইনভেস্টিগেটর, বোধহয় আমার মনের কথাটা পড়তে পারলেন। সেই ঝকঝকে হাসিটা হেসে বললেন, হ্যাঁ, এটাও। গল্পটি ভালো লাগলে গল্পটিকে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি আমাদের চ্যানেল।